কেন্দ্রে যারা ক্ষমতায় আছেন তারা মমতাকে অভিষেককে ছাড় দিয়ে তারা তো তাদেরকে সুবিধা দিয়ে দিয়ে এমন অবস্থা করেছেন যে এখনও সেটা চালাবেন মনে করছেন। কিন্তু বলুন তো কেন ঠিকমত সময় কাগজপত্রগুলো দিয়ে সুপ্রিম কোর্টের অর্ডার নিয়ে মমতাকে ভিতরে পড়ার ব্যবস্থা এখনও হয়নি? মমতা এখনও বাইরে কেন আছে? এই তৃণমূলের গন্ডা বদমাশরা এখন বিজেপিতে ঢোকার চেষ্টা করবে। অনেকে তো ইতিমধ্যে আমি দেখছি গেরুয়া আবির মেখে গেরুয়া বসন পরে শুরু করে দিয়েছে যে তারা বিজেপি হয়ে গেছে এরকম। তো বিজেপি যদি এই ব্যাপারে সাবধান না হয় তাহলে বিজেপিকে মূল্য দিতে হবে। নির্বাচন শেষ, কিন্তু নির্বাচন পরবর্তী হিংসা এমন একটি রূপ নিয়েছে এই সমাজে, সেটি যথেষ্ট চিন্তায় ফেলছে রাজনৈতিক মহলকে। সম্প্রতি শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে একেবারে গুলি করে গুলিবিদ্ধ অবস্থা তাকে খুন করা হলো এবং তার সঙ্গে সঙ্গে একাধিক বিজেপি কর্মী বিভিন্ন জায়গায়, পানিহাটি থেকে শুরু করে বরানগর, বসিরহাট, এরকম একাধিক জায়গায় তাদের ওপর হামলা চালানো হচ্ছে দুষ্কৃতীদের তরফে। কেন কেন এই রকম হামলা, কেন এই পরিস্থিতি আমাদের রাজ্যে গড়ে উঠছে, সেই বিষয়ে আলোচনা করতেই আমরা চলে এসেছি প্রাক্তন আইপিএস নজরুল ইসলামের কাছে। কথা বলবো তার সঙ্গে। স্যার, প্রথমেই আসি, এরকম একটি ঘটনা কেন ঘটলো বলে আপনি মনে করছেন? আমাদের এখানে ভোটের আগে, ভোটের সময় এবং ভোটের পরবর্তীকালে হিংসা করা এবং ভোটের দিন হিংসা দ্বারা রিগিং করা অনেক দিন ধরে রেওয়াজ হয়ে গেছে। তো অপরাধীরা স্বাভাবিকভাবে রাজনৈতিক দলের আশ্রয় থাকতে হয়, বেশি করে শাসক দলের আশ্রয় থাকতে চায়। তো শাসক দলের আশ্রয়ে থাকার ফলে শাসক দল যেহেতু তাদেরকে প্রশ্রয় দেয়, পুলিশের লোকেরা তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করতে পারে না এবং তাদেরকে গ্রেপ্তার করে যে ভিতরে রাখবে সেটাও পারে না। ফলে অপরাধীদের একটা মুক্তাঞ্চলের মতো হয়ে গিয়েছে। আপনারা দেখেছেন যে এর আগের যে বিধানসভা 21 সালে, সে বিধানসভার পরবর্তীকালেও খুব বড় হিংসা হয়েছিল এবং জাতীয় মানবাধিকার কমিশন হাইকোর্টের আদেশে যে রিপোর্ট দিয়েছিল, হাইকোর্টে মামলা হওয়ার পর যখন পুলিশ মন্ত্রী বলছিলেন যে একটাও ঘটনা ঘটেনি, তখন রিপোর্টে উল্লেখ করেছিল যে ভোট পরবর্তী 49 দিনে 1934টার হিংসার ঘটনা ঘটেছে। 49 দিনে 1934টা, দিনে প্রায় 40টা। এই অপরাধগুলোর মধ্যে ছিল 29টা মার্ডার এবং 12টা বলাৎকার, যৌন হেনস্থা। তো সেবারও হয়েছে। এইবার যেমন তারপরে 23 সালে ভোট হয়েছে পঞ্চায়েতে, 64 জন খুন হয়েছে। তো এইবার ভোটের দিনে যে দুদিনে ভোট হয়েছে, তো হিংসা এবং রিগিং হয়েছে, কিন্তু সে ব্যাপক হয়নি, কোনো লোক খুন হয়নি বা ব্যাপকভাবে রিগিং করতে পারেনি। কিন্তু গুন্ডা বদমাশরা তো ছিল অস্ত্র হাতে নিয়ে এবং তারা সেজন্য ভোট শেষ হওয়ার পরে, আপনারা কয়েকটা জায়গার কথা তো নিজেই উল্লেখ করলেন, আপনারা পঞ্চশহরে দেখেছেন, আপনারা বেহারায় দেখেছেন, আপনারা পটেশপুরে দেখেছেন, তারা তাদের কাজ শুরু করে দিয়েছে এবং যারা নতুন ক্ষমতায় এসছে তাদের খুব সম্ভবত বোঝাতে চাইছে যে আমাদেরকে সঙ্গে না নিলে শান্তিতে তোমরা থাকতে পারবে না। এখন এমনও হতে পারে যে কোনো রাজনৈতিক দল কোনো সুপারি কিলারকে বরাত দিয়ে খুন করিয়েছে, তাও হতে পারে। শুভেন্দু অধিকারী কেন? এবং আরও একটি প্রশ্ন, যে পরপর ঘটনাগুলি ঘটেছে দেখা গেছে, তাহলে পরপর এই যে 4টি বা 5টি ঘটনা যে ঘটলো, এটা তো সম্পূর্ণভাবে পূর্ব পরিকল্পিত। দেখুন, আপনারা আমাদের এখন পর্যন্ত যিনি মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, অনেক কিছুর মন্ত্রী যিনি ছিলেন, তিনি দেখলেন তার দল ভোটে হেরে গেছে, তিনি ভোটে হেরেছেন, কিন্তু তিনি বলছেন যে আমি রেজিগনেশন দেবো না। কেন? যে একটা এখানে অচলাবস্থার সৃষ্টি করে যদি গণ্ডগোল বাঁধানো যায়, তাহলে নির্বাচন কমিশনের হাতে এখন প্রশাসন আছে, বা নতুন দল এবার শাসন ক্ষমতা আসছেন, তাদের যদি দুর্নাম করা যায়। আচ্ছা, তার মানে এই যদি রাষ্ট্রপতি শাসনের দিকে যদি বাংলা এগোয়, সেখান থেকে কি লাভ পাবে বলে তারা মনে করছে? রাষ্ট্রপতি শাসন কেন জারি করবে? উনি যদি ইস্তফা না দেন তাহলে ওনার মেয়াদ শেষ, উনি এমএলএও নন এখন।
তো রাজ্যপাল শেষ একটা বিজ্ঞপ্তি জারি করবে, ও ওনাকে যেহেতু নিযুক্ত করেছিলেন, বিজ্ঞপ্তি জারি করে সরিয়ে দেবে, পরের লোককে শপথ পড়িয়ে দেবেন। রাষ্ট্রপতি শাসনের দরকারই নেই। আর রাষ্ট্রপতি শাসন হলে তো আলাদা কিছু হবে না। এখানেও বিজেপি জিতেছে, কেন্দ্রেও বিজেপি, রাষ্ট্রপতির শাসন হলেও বিজেপিরই শাসন হবে। লাভ লোকসান তো কিছু আমি দেখছি না। আচ্ছা, তৃণমূলের এই যে দুর্নীতি, এই যে বারংবার যে অভিযোগগুলো এত 15 বছর ধরে ছিল, আমরা দেখতে পাচ্ছি ভোট শেষ, এরপরও তৃণমূলের সেই দৌরাত্ম্য কমছে না এবং বিজেপি নেতারা বারংবার অভিযোগ তুলছেন, কিন্তু এই সমস্ত ঘটনার পেছনে তৃণমূলের ষড়যন্ত্র আছে, এখন অভিযোগের পর্যায়ে রয়েছে সেটি। কেন, কি মনে হচ্ছে, তারা কি এখনও ভাবছেন যে সমাজে? কেন্দ্রে যারা ক্ষমতায় আছেন তারা মমতাকে অভিষেককে ছাড় দিয়ে বাইরে রেখেছেন, সেই জন্য এটা ঘটছে। তারা তো তাদেরকে সুবিধা দিয়ে দিয়ে এমন অবস্থা করেছেন যে এখনও সেটা চালাবেন মনে করছেন। এই যে ইডি রেডে মমতা গেলেন এবং অপরাধ করলেন, তাতে তো পাবলিক সার্ভেন্টদের কাজে বাধা দেওয়ার ধারা আছে, তাতে প্রমাণ লোপাটের ধারা আছে, তাতে ডাকাতির ধারা আছে। তো যাবজ্জীবন জেল হতে পারে। তো তারা প্রথমে হাইকোর্টে গেলেন, তারপরে সুপ্রিম কোর্টে গেলেন। কিন্তু বলুন তো কেন ঠিকমতো সময়ে কাগজপত্রগুলো দিয়ে সুপ্রিম কোর্টের অর্ডার নিয়ে মমতাকে ভিতরে পড়ার ব্যবস্থা এখনও হয়নি? মমতা এখনও বাইরে কেন আছে? তো সেই জন্য মমতা অভিষেক মনে করছে যে অভিষেককে কতবার ডেকেছে, তার বিরুদ্ধে কত প্রমাণের কথা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লোকেরাই বলেছে। আপনার লিপস অ্যান্ড বাউন্স নিয়ে কী বলেছে? যে অনেক বেআইনি কারবার করেছে। কিন্তু লিপস অ্যান্ড বাউন্সের কর্মকর্তা কারা আছে? অভিষেক আছে, অভিষেকের স্ত্রী আছে, অভিষেকের মা আছে, অভিষেকের বাবা আছে, কালীঘাটের কাকু আছে। তো অভিষেক এখনও বাইরে কেন? তো তাদেরকে বাইরে রেখে সুবিধা করে দিয়েছেন, সেই জন্য তারা ভাবছে যে এখনও সুবিধাটা ভোগ করবেন। বিজেপির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জয়ের পর এরকম একাধিক তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নির্যাতন করছে বা যে কোনো রকম কার্যালয় জ্বালিয়ে দিচ্ছেন, সেখানে নেতারাও তাদেরকে বারণ করছে। সেটা করলে খুবই ভুল করবে, কারণ রাজ্যের লোক হিংসা চায় না, রাজ্যের লোক শান্তিতে থাকতে চায়, রাজ্যের লোক দুর্নীতি চায় না, রাজ্যের লোক এই কাটমানি কমিশন তোলাবাজি চায় না, রাজ্যের লোক আর্জিকর চায় না, রাজ্যের লোক কসবা ল কলেজ চায় না। তো যাদেরকে তারা এর থেকে মুক্তি পাওয়ার জন্য এনেছে, তারা যদি সেই কাজই করে তাহলে কিন্তু তারা ভুল করবে, তাহলে এই তৃণমূলের দশাই হবে তাদের। অতএব তাদেরকে সংযত হয়ে এগুলো বন্ধ করতে হবে যে আমরা তৃণমূলের থেকে আলাদা। এই তৃণমূলের গন্ডা বদমাশরা এখন বিজেপিতে ঢোকার চেষ্টা করবে। অনেকে তো ইতিমধ্যে আমি দেখছি গেরুয়া আবির মেখে গেরুয়া বসন পরে শুরু করে দিয়েছে যে তারা বিজেপি হয়ে গেছে এরকম। তো বিজেপি যদি এ ব্যাপারে সাবধান না হয় তাহলে বিজেপিকে মূল্য দিতে হবে। অনেকেই অভিযোগ তুলছেন যে একেবারে শুভেন্দু অধিকারীকে টার্গেট করা হয়েছিল এবং তারপরে বা তাকে ভয় দেখানোর জন্য এই ঘটনা। আপনি কি সেরকম কিছু মনে করেন? সেরকম যে হতে পারে না আমি বলছি না, কিন্তু অন্য কারণও থাকতে পারে। তো এটা তো ওখানে সিসিটিভিতে কী পাওয়া গেছে আমি জানি না, তারা দেখে নেবে। আমি যেটা শুনেছি যে গাড়িটার চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার মুছে দিয়েছে এরকম, কিন্তু ফরেনসিক পরীক্ষা করালে, যেমন কোনো একটা চ্যানেল এটাও বলছিল যে রাং দিয়ে ঝাল করে দিয়েছে এরকম কিছু, সেটা যদি হয় তো সেটাকে তুলে ফেলে, রাংটাকে তুলে ফেলে সে নাম্বারটা উদ্ধার করা যেতে পারে। আর নাম্বার কয়েকটা জায়গায় থাকে, সামনের ড্যাশবোর্ডে থাকে, ওই ড্রাইভারের সিটের ডোরের থাকে, আবার ইঞ্জিনের ও থাকে, আর ইঞ্জিন নাম্বার তো ইঞ্জিনে থাকেই। তো এগুলো যে কোনো একটা ধরতে পারলেই পৌঁছানো যাবে গাড়ির মালিকের কাছে। যদি এগুলো নাও যায় তাহলে গাড়িটার মডেল কী গাড়ি সেটা তো জানা গিয়েছে। তো সেই গাড়ি কার কার কাছে বিক্রি হয়েছে সেগুলো ধরে তদন্ত করলে পুলিশ পৌঁছে যেতে পারবে বলেই আমার বিশ্বাস। আপনি এতদিন আইপিএসের দায়িত্ব সামলেছেন, আপনার কি মত যে এই যে পরিস্থিতি রাজ্যে চলছে, পুলিশের এখন কি কি ভূমিকা থাকা উচিত এবং কী কীভাবে সক্রিয় ভূমিকা পালন করতে হবে? আমি তো এটা এখন বলছি না, আগেও বলেছি, সব থেকে আগে যে বেআইনি অস্ত্রগুলো উদ্ধার করতে হবে। আর যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, অস্ত্র থাকলে তো কোনো কথাই নাই, কারণ এটাই যথেষ্ট তাকে ভিতরে করার। কিন্তু অন্য যাদের নামে ওয়ারেন্ট হয়ে আছে, যাদের নামে কেস হয়ে আছে, দেখুন নির্বাচন কমিশন কিছু লোককে ভিতরে করার জন্য বলেছিল, তার বিরুদ্ধে আমাদের রাজ্যের শাসক দলের লোকেরা হাইকোর্টে চলে গিয়েছিল যে তারা হচ্ছে এত ইম্পর্ট্যান্ট লোক, আমাদেরকে রিগিং করে ভোটে জেতায়, তাদেরকে কেন ভিতরে পড়া হবে। তো স্বাভাবিকভাবে
এগুলো যদি পুলিশ না দেখে, অস্ত্রগুলো উদ্ধার না করে, অপরাধীদের না ধরে, তাহলে তারা অপরাধ করবে, সেটাই স্বাভাবিক।